বাড়ি ফিরেই সবার কাছে মৌলির মুখোশটা খুলে দিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধর মোবাইলে পিনাকি ফোন দিলেই বানি মনে মনে বলে, ফোনটা ধরে কি বলে দেব মৌলির এসব কুকীর্তির কথা। তখনই বানি ফোনটা রিসিভ করে। তারপরে হ্যালো বললে পিনাকি বলে, বানি তুমি ওখানে? অনিরুদ্ধ কোথায়? তখন তো বানি বলে, আসলে আমি আর মিস্টার চ্যাটার্জি একসঙ্গে আছি। আমরা না ঝড় বৃষ্টির জন্য আটকে গেছি। তাই আমরা ঝড় বৃষ্টি থামলেই বাড়ি ফিরে আসব। তখন পিনাক্ষী বলে, আচ্ছা তোমরা কোথায় আছো বানি? তারপরেই দেখা যাবে তানিয়া বলে, আমি মায়ের সঙ্গে কথা বলবো। আমাকে একটু ফোনটা দাও না। তারপরে পিনাক্ষী তানিয়ার কাছে ফোনটা দেয়। তখন তানিয়া বলে, মা তোমরা কখন ফিরবে? তখন তানিয়া বলে, আমরা ফিরবো মাম্মাম, তুমি চিন্তা করো না, একটু ঝড় বৃষ্টিটা থামুক, তারপরে আমরা চলে আসব। তখনই তানিয়া বলে, মা তোমাকে ছাড়া তোমার ঘুম আসছে না, আমার না অনেক ভয় করছে। তখনই তানিয়াকে বানি বলে, তুমি গিয়ে দুষ্টুমি করবে না, তুমি তোমার মিষ্টি মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আমরা চলে আসব, তুমি চিন্তা করো না। তারপর দেখা যাবে ঈশানী তানিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। তারপর ঈশানী বলে, দাও আমি কথা বলছি। তারপর ফোনটা নিয়ে ঈশানী বলে, বানি তোমার কোনো অসুবিধা না থাকলেই তানিয়াকে আজকে আমার কাছে আমি রেখে দেই, আজকে আমার সঙ্গে ঘুম পাড়াই, তোমার কোনো সমস্যা হবে? তখন তো বানি এই কথা শুনে অবাক হয়। তারপরে বানি বলে, না না, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো খুব ভালো হয় মা। তখন মা বললেই ঈশানী সঙ্গে সঙ্গে রেগে ফোনটা রেখে দেয় ওইদিকে। তখনই বানি কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে বানি চুপ করে বসে থাকে। ওইদিকে দেখা যাবে ঈশানী ফোনটা রাখার পরে তানিয়াকে নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। তারপরে পিনাকি চুপ করে দেখতে থাকে। তখন নয়নতারা মনে মনে বলে, ঠিক যা ভেবেছিলাম, দেড় ফটিয়াটা ঠিক সহানুভূতি আদায় করে নিল। কিন্তু বাণী যদি অনিরুদ্ধের সঙ্গে থাকে, তাহলে মৌলি, মৌলি কোথায়? এই কথাই ভাবতে থাকে নয়নতারা। অন্যদিকে ঈশানী তানিয়াকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে থাকে। তারপরে তানিয়া বলে, জানো তো দিদি ভাই, মাকে ছাড়া না আমার ঘুম পায় না, আর খুব ভয় করে। কিন্তু আজকে তোমার সঙ্গে শুয়ে না আমার একটু ভয় করছে না, জানো তো? যেমন মায়ের সঙ্গে আমি নিশ্চিন্তে থাকতে পারি, ঠিক তেমনই আমার লাগছে। আচ্ছা, তোমার ছোঁয়া আর আমার মায়ের ছোঁয়া এক কি করে বলো তো দিদি ভাই? তখন তো এই কথা শুনে ঈশানী তানিয়ার দিকে তাকিয়ে থাকে। তারপরে তানিয়াকে নিয়ে ঘুমিয়ে যায় ঈশানী। যা দেখে পিনাকি ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু কিছুই বলে না। অন্যদিকে দেখা যাবে মৌলিকে ওয়াশরুম থেকে সেই হোটেলের ওয়ার্ড বয়গুলো বের করে। তারপরে ম্যানেজার নিয়ে আসে আর এনেই বলে, নিন ম্যাডাম, এই বাসনগুলোকে মেজে ফেলুন। তখনই মৌলি বলে, আমি বাসন মাজবো মানে? আপনাদের মাথা ঠিক আছে? তখনই সে ম্যানেজার বলে, হ্যাঁ ম্যাডাম, আপনাকে এই বাসনগুলোকে মাজতে হবে। তখন মৌলি বলে, আপনি জানেন আমি কে? তখন সে ম্যানেজার বলে, আপনি কে সেটা আমাদের জানা দরকার নেই, কিন্তু আপনি এই হোটেলের ওয়াশরুমে বন্ধ ছিলেন, আপনাকে ওয়াশরুম থেকে আমরা উদ্ধার করেছি। ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে আপনি দরজার পুরো 12টা বাজিয়ে দিয়েছেন। সেটা জরিমানা তো আপনাকে দিতেই হবে। টাকাও নাকি আপনার কাছে নেই। তাহলে তো আপনাকে কাজ করতে হবে। আমরা হোটেলের মালিকের কাছে ফোন করেছিলাম, সে বলেছে আপনাকে দিয়ে এই কাজগুলো করাতে। তখনই মৌলি বলে, আমার নেইল গুলো দেখুন, এক্সটেনশন করা, এগুলো দিয়ে আমি কি করে কাজ করব? ঠাম্মি তুমি কোথায়? তখনই সেখানে নয়নতারা চলে আসে বিদ্যুৎকে নিয়ে। তখন মৌলি বলে, দেখো না গ্র্যান্ড মমি, ওনারা আমাকে এই বাসনগুলোকে মাজতে বলছে। তোমার কাছে তো টাকা আছে, তুমি ওনাদেরকে টাকাটা দিয়ে দাও না। তারপরে দেখা যাবে সে ম্যানেজার বলে, কি করব ম্যাডাম বলুন তো, কেন ওনাকে আটকাবো না? তখনই বিদ্যুৎ বলে, কেন আপনি আমার বেবিকে কেন আটকাচ্ছেন? তখনই সেই ম্যানেজার বলে, আপনার বেবি ওই অনিরুদ্ধ স্যারের সঙ্গে একই হোটেল রুমে ঢুকেছিল। তারপর অনিরুদ্ধ স্যার তো চলে গেল, কিন্তু আপনার বেবি ওয়াশরুমে আটকা পড়েছিল। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা বেবি, আমার মধ্যে আমার কি কমতি আছে যে তুমি আমাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাও? কেন করছো এসব? তখনই মৌলি বলে, একদম ওভার অ্যাক্টিং করবে না, একদম চুপ করো। গ্র্যান্ড মামি, তোমার কাছে তো টাকা আছে, দিয়ে আমাকে বাঁচিয়ে নাও না। তখন নয়নতারা মনে মনে বলে, আমাকে ছাড়া প্ল্যান করেছিলে তো, এবার বোঝো ঠেলা। দেখো, তোমাদেরকেও তো শিক্ষা পেতে হবে। তখনই নয়নতারা নিজের ব্যাগ থেকে অল্প কিছু টাকা বের করে বলে, ভাই আমার কাছে এই টাকাগুলোই আছে, আর কোনো টাকা নেই। তখনই সেই ম্যানেজার বলে, তাহলে তো ম্যাডাম আপনাকে বাসনগুলো মেজে দিতেই হবে। তখনই নয়নতারা মৌলিকে বলে, দিদি ভাই আর কোনো উপায় তো নেই, তাহলে বাসনগুলোকে মেজে ফেলো। তখন তো
মৌলি হা করে তাকিয়ে থাকে। তারপরে মৌলি আস্তে আস্তে সেই বাসনগুলোর কাছে গিয়ে বাসন ধরেই কেমন বমি বমি আসতে থাকে। তখন তো মৌলি কেমন করতে থাকে। ওইদিকে নয়নতারা বিদ্যুৎকে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাসনগুলো ধুয়ে দাও। একসঙ্গে ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি কাজটা হবে। যাও। তখন বিদ্যুৎ বলে, আমি? তখন নয়নতারা বলে, হ্যাঁ তুমি, যাও। তারপরে নয়নতারাও বিদ্যুৎকেও পাঠিয়ে দেয় বাসনগুলো মাজতে। তারপর বিদ্যুৎ আর মৌলি মিলে বাসনগুলোকে মাজতে থাকে। তখন ম্যানেজার বলে, ম্যাডাম, ওইদিকে আরো বাসন আছে, যেগুলো না এখনো ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে দেবেন। তখন মৌলি বলে, কি? আমি? তারপর দেখা যাবে বাসন ধোয়া হয়ে গেলেই নয়নতারা, মৌলি আর বিদ্যুৎ বাড়িতে ঢোকে। তখন নয়নতারা বলে, চুপি চুপি ঢুকো। তখনই দাদু সেখানে দাঁড়িয়ে আছে। তারপরে নয়নতারা দাদুকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, এ কি, তুমি এখনো ঘুমোওনি? এত রাতে জেগে আছো কেন? তখন দাদু মৌলিকে গিয়ে বলে, মৌলি, দিদিভাই তুমি কোথায় গিয়েছিলে বলো? তখন নয়নতারা বলে, তোমাকে তো ডক্টর তাড়াতাড়ি ঘুমোতে বলেছে, তোমার শরীর খারাপ করবে তো। তখন দাদু বলে, ও আচ্ছা, আমি ঘুমিয়ে গেলে বুঝি তোমাদের জন্য সুবিধা হতো, তাই না? তখনই বিদ্যুৎ বলে, না না গ্র্যান্ডপা, আপনার তো শরীরটা ভালো নয়, সেজন্য বলছে। তখনই দাদু বলে, একদম আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপরে দাদু ঈশানী আর পিনাক্ষীকে ডাকতে থাকে আর বলে, তোমার বাবা মা আসবে, তারপরেই যা বিচার হওয়ার হবে। তারপর ঈশানী আর পিনাক্ষী এসে বলে, কি ব্যাপার মৌলি, তোমার কোথায় ছিলে বলো তো? তখনই মৌলি কি বলবে বুঝতে পারে না। তখন পিনাক্ষী বলে, কোথায় গিয়েছিলে তুমি? কোথা থেকে এলে বলো? তখন ঈশানী বলে, জানো তো, ও সারা রাত বাড়িতে ছিল না। আচ্ছা বিদ্যুৎ, তুমি কি মৌলির সঙ্গে ছিলে? তখন বিদ্যুৎ বলে, না না, আমি ওর সঙ্গে কোথা থেকে থাকবো, আমি তো গঙ্গাধারে গিয়েছিলাম প্রণাম করতে। এই সময় পুজো দিতে খুব ভালো লাগে। এখনো তো ভোর হয়নি, ভোর হতে একটু বাকি আছে। তখনই এই কথা শুনে অবাক হয় সবাই। তখন দাদু বলে, কি ব্যাপার নয়ন, তুমি তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো ওদের সঙ্গে একসঙ্গে ঢুকলে, তা তুমি কি ওদের সঙ্গেই ছিলে? তখন নয়নতারা বলে, না না, তুমি কি যে বলো না। তখন দাদু বলে, তোমার তো নাকি শরীর খারাপ ছিল, তা শরীরটা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল কি করে? তখন ঠাম্মি বলে, জানো তো, এই সময় পুজো দেওয়া না খুব ভালো, তাই আমি পুজো দিতে গিয়েছিলাম। তখন ঈশানী বলে, পুজো দিতে গিয়েছিলেন না, তা আপনার পুজোর সামগ্রী কোথায়? তখন নয়নতারা মনে মনে বলে, এই রে, কি জেরা শুরু করে দিয়েছে, এ তো উকিল হলে খুব ভালো করতো, আমাকে এভাবে জেরা করার কি আছে? তখন নয়নতারা বলে, জানো তো, দান করে দিয়েছি। পুজো দিয়ে যখন বেরোলাম না, অসহায় মানুষদেরকে দেখে আমার এত কষ্ট হয়েছে, তাই আমি সব কিছু দান করে দিয়েছি। তখন দাদু বলে, চুপ করো তো, তুমি আর দান? শোনো, একদম মিথ্যে কথা বলবে না, তুমি না কোনো দান টান করতে পারো না, একদম বাজে কথা এখানে শোনাবে না। তখনই দেখা যাবে নয়নতারা অবাক হয়। তখন ঈশানী বলে, আমা, ছোট মা, আপনি এত মিথ্যে কথা কেন বলছেন? তখন দাদু বলে, শোনো, তোমার আশকারা পেয়ে না এই মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে। তখনই পিনাক্ষী বলে, কি ব্যাপার মৌলি, তুমি কোথায় গিয়েছিলে? এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? তখন মৌলি বলে, আসলে আমি তো রুমেই ছিলাম। তখন ঈশানী বলে, একদম মিথ্যে কথা বলবে না, আমি অনেকবার তোমার রুমে গিয়েছি, তুমি রুমে ছিলে না, কোথাও ছিলে না, তোমাকে অনেকবার ফোনও করেছি, তুমি ফোনটাও ধরোনি। তখনই মৌলি বলে, আসলে মম, আমার না বন্ধুর বার্থডে পার্টি ছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে এত মিউজিক ছিল না, তার জন্য না আমি ফোনটার শব্দই শুনতে পাইনি। দেখো না, এই তো আসলাম। তখনই পিনাক্ষী বলে, তুমি বার্থডে পার্টিতে গিয়েছিলে তাই তো? তখন মৌলি বলে, হ্যাঁ। তখন পিনাক্ষী বলে, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে যেন হাল চাষ করে এসেছো। তখন তো মৌলি এই কথা শুনে অবাক হয়ে পিনাক্ষীর দিকে তাকিয়ে থাকে। তখন ঈশানী বলে, হ্যাঁ তাই তো, তোমার অবস্থা এমন কেন? তখন মৌলি বলে, আসলে এত পার্টি করেছি না, কি বলবো, এত বাসন, এত মজা করেছি, যার জন্য এরকম হয়ে গেছে। তখন পিনাক্ষী বলে, ছোট মা, আর কত ওকে আশকারা দেবেন? আপনি আশকারা দিতে দিতে দেখেছেন মেয়েটার অবস্থা কি করেছে, ওকে না আর আশকারা দিয়ে মাথায় তুলবেন না। তখনই নয়নতারা বলে, কি যে বলো না পিনাক্ষী, আমি বা কি করেছি? তখন দাদু বলে, তুমি কি করেছো তুমি জানো না? শোনো নয়ন, তোমার জন্য মৌলির আজকে এই অবস্থা। এখনো বলছি যে তোমরা সবাই মিলে ওকে শুধরে দাও। এইভাবে পার্টি, মিথ্যে কথা এগুলো চলবে না। তখনই বাণী পুজো দিতে যেতে গিয়ে ওদের সবার কথাগুলো শুনতে থাকে। তারপরে দাদু সেখান থেকে চলে যায়। ওইদিকে ঈশানী মৌলিকে বলে, শোনো মৌলি, গিজার চালিয়ে দিচ্ছি, ভালো করে স্নানটা করে নাও, তোমার না ভালো করে স্নান করার দরকার আছে। আর যা করেছো করেছো, আর যেন কোনোদিনও এরকম কিছু করতে না দেখি। তারপরে এই বলেই ঈশানী সেখান থেকে চলে গেলেই বানিয়ে আসে আর এসেই বলে, কি মৌলি ম্যাডাম, চলে এসেছেন? কালকে রাতে কি হয়েছিল না হয়েছিল বলবো সবাইকে ডেকে? বলে দেই সবাইকে আপনার কুকীর্তির কথা। তখন তো মৌলি তাকিয়ে থাকে বাণীর দিকে। তখন বাণী বলে, কি ভেবেছেন আমি বলে দিয়েছি? কিন্তু আমি তো বলিনি। এই যে মিথ্যে কথা লুকোনো, এগুলো না
আপনাদের স্বভাব। তখনই নয়নতারা বলে, "একদম মুখ সামলে কথা বলবে।" তখন বাণী বলে, "শুনুন ঠাম্মি, এভাবে না আমাকে ধমকে রাখলে কিছু হবে না। আমার কাছে সব প্রমাণ রয়েছে। মৌলি যা করেছে সবকিছুর প্রমাণ আমি রেখে দিয়েছি। তবে আমি না বলতে পারিনি। কারণ আমার বাবা-মা তো কষ্ট পাবে। মৌলি যতই নিজের বাবা-মা বলুক না কেন, আর আমার বাবা-মা তারা তো মৌলিকে নিজের সন্তানই মনে করে। তার জন্যই। মৌলির জন্য আমার বাবা-মা কষ্ট পাক, সেটা না আমি চাই না। তাই আজকের জন্য সাবধান করে দিলাম মৌলি। আর পরে থেকে যদি এরকম কিছু করতে দেখি না, তাহলে যে তোমার কি অবস্থা করব তুমি নিজেও ভাবো না, ভাবতে পারছো না।" তখন বিদ্যুৎকে বাণী গিয়ে বলে, "শোনো বিদ্যুৎ, তোমাকেও সাবধান করে দিচ্ছি। শুধরে যাও। না হলে তোমার অবস্থাও না আমি খারাপ করে দেব।" তখন এই কথাগুলো বলেই বাণী সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে বাণী স্কুলে যাওয়ার জন্য বই রেডি করতে থাকে। তখন অনিরুদ্ধ এসে বলে, "দাঁড়াও, দাঁড়াও, আমি তুলছি।" তারপরে বই নিচে পড়ে গেলেই তুলতে গেলেই বাণী আর অনিরুদ্ধ একসঙ্গে খাটের মধ্যে পড়ে যায়। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে অনিরুদ্ধ বলে, "তুমি আজকে বাঁচিয়েছো আমাকে। তুমি আমার পাশে ছিলে বলেই আজকে মৌলি আমার কোনো ক্ষতি করতে পারেনি।" তখন বাণী বলে, "আমি তো সবসময় আপনার পাশে আছি, ছায়ার মতো।" তারপরে তানিয়া চলে আসে। আর এসে বলে, "মা, তাড়াতাড়ি চলো। না হলে তো আবার ম্যাডাম রাগ করবে, শাস্তিও দিতে পারে। তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। স্কুলে লেট করে যাওয়া যাবে না।" তখন বাণী বলে, "হ্যাঁ মাম্মাম, চলো, তুমি তো খাবে।" তারপরে এই বলেই বাণী আর তানিয়া বেরিয়ে যায়। তারপরে ওরা স্কুলে যাওয়ার সময় নয়নতারা কতগুলো কাপড় চোপড় এনে বাণীর সামনে রাখে আর বলে, "শোনো, এই কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে শুকাতে দেবে, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে।" তখন বাণী বলে, "আমাকে তো স্কুলে যেতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে।" তখন নয়নতারা বলে, "তাতে আমি কি করব? এইবারে সব কাজ করার দায়িত্ব কার? তোমার। এবারে কাজের লোক কে? তুমি। তাহলে?" তখন বান্টি এসে বলে, "আমি তানিয়াকে স্কুলে নিয়ে যাই? এই বান্টি থাকতে সমস্যা কি?" তখন বানি বলে, "এই তো বান্টি আছে। বান্টি সব কাজ করে দেবে। আর ছায়া, আলো ওরা তো আছেই। ওরা না হয় এই কটা দিন কাজ করে দেবে। আমার না পরীক্ষা আছে। তাই পরীক্ষার আগে আমি স্কুল মিস করতে পারবো না। আমাকে তো যেতে হবে ঠাম্মি। তাই আমাকে আটকানোর চেষ্টাও করবেন না।" তখনই মৌলি এনে কতগুলো জামা কাপড় বানির দিকে ছুঁড়ে মারে। তারপরে বানি অবাক হয়। ওইদিকে মৌলি বলে, "শোনো বানি, এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবে। বুঝতে পেরেছো?" তখন তো বিদ্যুৎ এই কথা শুনে খুশি হয়। তারপরে নয়নতারা বলে, "আর তাছাড়া ছায়া ওরা তো নেই, ওদের তো ছুটি দিয়ে দিয়েছি।" তখন নয়নতারা মনে মনে ভাবে, "তুমি যত পরীক্ষা না দিতে পারো সেই জন্য তো ওদেরকে আমি ছুটি দিয়েছি।" তখন অনিরুদ্ধ হাসে আর এসে বলে, "না, বানি কোনো কাজ করবে না। বানির স্কুল আছে।" তখনই তানিয়া বলে, "হ্যাঁ, পরীক্ষার আগে প্রতিদিন স্কুলে যেতে হয়, তোমরা জানো না?" তারপরে নয়নতারা বলে, "এই দেড়ফুটিয়াটা আবার কথা বলছে, একদম চুপ করে থাক।" তখনই বাণী মৌলিকে বলে, "কি, কালকের কথা সবাইকে ডেকে বলে দেবো নাকি?" তখনই মৌলি ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, "শোনো, তুমি যদি চাও আমি কাউকে কিছু না বলি, তাহলে চুপচাপ নিজের কাজ নিজে করো। না হলে আমি কিন্তু সব বলে দেবো। আমাকে একদম রাগাবে না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।